হলিডে কোচিং ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের যে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল রয়েছে ভোকেশনাল এবং ইটির মূলত ইটি এবং এগ্রিকালচারের, সেই ইটি এবং এগ্রিকালচারের কেমিস্ট্রির প্র্যাকটিক্যালের কিছু অংশ তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। কেমন লাগলো এই ভিডিওটা সে সম্পর্কে অবশ্যই মতামত দিতে ভুলবে না। ছোট্ট একটি লাইক করতে ভুলবে না। কারণ তোমাদের জন্য কঠোর পরিশ্রম করে কিন্তু আমাকে এই ভিডিওটি উপস্থাপন করতে হয়েছে। তাহলে সবাইকেই বলবো সাপোর্ট করতে অবশ্যই, যাতে তোমাদের সামনে নিত্য নতুন এভাবেই ভিডিও উপস্থাপন করতে পারি। তোমাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে যে অংশটুকু রয়েছে, প্রথমে এ সেকশানে ইন্ট্রোডাকশন টু কেমিক্যাল ল্যাবরেটরি জেনারেল বা অ্যাকুইটেন্স উইথ দ্য ল্যাবরেটরি, যেখানে ল্যাবরেটরি বা পরীক্ষাগার সম্পর্কে জানতে বলেছে। পরীক্ষাগারের প্রবেশ এবং বাহির, তোমরা জানো প্রত্যেকটা পরীক্ষাগারের প্রবেশপথ এবং বাহিরপথ দুটো আলাদা থাকে। সেখানে প্রবেশের জন্য কিছু বিশেষ নিয়ম নীতি থাকে এবং তারপরে বলেছে সলিড অ্যান্ড লিকুইড রিএজেন্ট র‍্যাক, অর্থাৎ কঠিন এবং তরল রাসায়নিক বিক্রিয়ক পদার্থগুলো কোন তাকে রাখা রয়েছে এবং সেখান থেকে যখন কোনো জিনিস নেবে, সেই জিনিসটা নেওয়ার পরে সেটা যেন সুরক্ষিতভাবে আবার সেই জায়গায় রেখে দেওয়া যায়, যাতে পরবর্তী সময়ে কারো প্রয়োজন হলে সেখানে সঠিক জায়গা থেকে নিতে পারে। এবং যদি কোনো রিয়েজেন্টের কর্ক খোলো বা রিয়েজেন্টের বোতলগুলো খোলো, সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বোতলের ছিপিগুলো রাখা হয়। তারপরে পুনরায় আবার ছিপিগুলো আটকিয়ে সেগুলো সঠিক জায়গায় রাখতে হবে। কনসেনট্রেটেড অ্যাসিড র‍্যাক, গাঢ় অ্যাসিডের তাক, সেখানেও একটা তাক থাকবে যেখানে গাঢ় অ্যাসিডগুলো রাখা থাকবে এবং সাবধানে সেই অ্যাসিডগুলো নিয়ে কাজকর্ম করতে হবে। যেহেতু গাঢ় অ্যাসিড, সেগুলো যদি অসাবধানবশত কোনো কারণবশত তোমাদের স্কিনে বা চামড়াতে লাগে, সেখানে কিন্তু মারাত্মক ক্ষত তৈরি হতে পারে বা অন্য কোথাও পড়লেও মারাত্মক ক্ষত তৈরি হতে পারে। সে ব্যাপারে তোমাদের গুরুত্বপূর্ণ থাকতে হবে। ডিসপোজাল অফ সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট, অর্থাৎ কঠিন ও তরল আবর্জনাগুলো কোথায় রাখা হবে সে ব্যাপারেও কিন্তু তোমাদের ওই পরীক্ষাগারে বিশেষ পাত্র থাকবে বা বিশেষ জায়গা থাকবে, যেখানে কঠিন তরল যেগুলো অব্যবহার্য জিনিস সেগুলোকে রাখার ব্যবস্থা থাকবে। জেনারেল প্রিকশন, সাধারণ সাবধানতা যেগুলো তোমাদেরকে পরীক্ষাগারে বা কেমিস্ট্রি ল্যাবরেটরিতে প্রবেশ করতে হলে মেনে চলতে হবে, সেগুলো হচ্ছে অ্যাপ্রন পরতে হবে, চোখে চশমা এবং বিভিন্ন যেকোনো জিনিস না জেনে হাত দেওয়া যাবে না, বেশি তাড়াহুড়া করা যাবে না, ধীরে সুস্থে কাজকর্মগুলো করতে হবে, অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। যেকোনো জিনিস তোমরা কিন্তু ওখানে হাত দিতে পারবে না। তাহলে সেইসব সাবধানতাগুলো তোমাদের বিদ্যালয়ের যে ল্যাবরেটরি থাকবে তার কিন্তু দেওয়ালে থাকবে। এরপরে দ্বিতীয় পয়েন্টে ছিল অ্যাকুইট্যান্স উইথ বুনসেন বার্নার। বুনসেন বার্নারের সম্পর্কে আগে আমরা জানবো। বুনসেন বার্নার হচ্ছে একটা আ আগুন বা তাপ যেখান থেকে আমরা পাবো। সেই বুনসেন বার্নার বিভিন্ন ধরনের হতে পারে। তরল জ্বালানির হতে পারে, অর্থাৎ কোনো ডিজেল, পেট্রোল এইসব জাতীয় স্পিরিট জ্বালানি হতে পারে, অথবা এলপিজি। সাধারণত যেসব ল্যাবরেটরি এখনকার দিনের উন্নত মানের, সেগুলোতে বেশিরভাগই এলপিজি গ্যাস দ্বারা বুনসেন বার্নারগুলো তৈরি করা হয়েছে। এই বুনসেন বার্নারের আলোর শিখা সম্পর্কে জানতে হবে। এই আলোর শিখার আবার দুটো ভাগ রয়েছে, লুমিনিয়াস এবং নন লুমিনিয়াস শিখা। সেই লুমিনিয়াস এবং নন লুমিনিয়াস শিখা সম্পর্কে আমাদেরকে জানতে হবে ভালো করে। শিক্ষার উচ্চতা, কিভাবে ওই শিখার উচ্চতাগুলো বাড়াতে পারবো, কমাতে পারবো এবং এর ব্যবহার, এবং যখন ব্যবহার হবে না তখন কিন্তু এই বার্নারগুলো বন্ধ করে রাখতে হবে। তাহলে আমরা সেই লুমিনিয়াস, নন লুমিনিয়াস ফ্লেম এবং কোনটাকে কি বলবো সেটা আগে বোঝার চেষ্টা করব। আমরা যদি একটা প্রথমেই এই ক্যান্ডেলের কথা ভাবি বা একটা যদি মোমবাতিকে জ্বালাই, মোমবাতিকে জ্বালালে উপরের দিকে শিখাটা কিন্তু সেটা দেখবে হালকা ব্লু রঙের বা নিচের দিকের একেবারে প্রান্তে হালকা ব্লু রঙের শিখাটা জ্বলা শুরু হয় এবং ওই উপরের দিকের শিখাটাই কিন্তু সবচাইতে গরম ভাবটা বেশি থাকে বা সবচাইতে উষ্ণতা বেশি থাকে। ওই নীল রঙের যে শিখা তাকে বলা হয় নন লুমিনিয়াস জোন। আর হলুদ রঙের যে শিখাটা হয় সেটাতে উষ্ণতা বা তাপমাত্রা অনেকটাই ওই সবুজ তাপমাত্রা অংশ থেকে অনেক কম হয়, সেটাকে বলা হয় লুমিনিয়াস জোন। আর নিচে যেখানে
অংশটা, এটা মোমবাতির ক্ষেত্রে সেটা হচ্ছে ডার্ক জোন। যদিও বুনসেন বার্নারের আমরা দেখি, বুনসেন বার্নারের ক্ষেত্রে যখন হলুদ রঙের শেখা হয় বা উপরের দিকের অংশটাতে সাধারণত হলুদ রঙের শিখা থাকে, নিচের দিকের অংশটা নন লুমিনিয়াস ফ্লেম থাকে বা ব্লুইশ অংশ থাকে। কারণ এখানে অক্সিজেনের পরিমাণ সবথেকে বেশি থাকে। তাহলে হলুদ রঙের শিখাযুক্ত অংশটা হচ্ছে লুমিনিয়াস ফ্লেম, আর বললাম নীল রঙের শিখাযুক্ত অংশটা বুনসেন বার্নারের নন লুমিনিয়াস ফ্লেম। সাধারণত তোমাদের বেশিরভাগই প্র্যাকটিক্যাল গুলো নন লুমিনিয়াস ফ্লেম অর্থাৎ ব্লু রঙের যে অংশ সেই অংশটুকুতে বা সেই জায়গাতে করতে হয়। এরপরে তোমাদেরকে এয়ার হোল সম্পর্কে জানতে হবে। এই এয়ার হোলের উপর নির্ভর করে যখন এয়ার হোলটা ফুললি বন্ধ থাকবে তখন হলুদ রঙের শিখা বা লুমিনিয়াস ফ্লেম বাড়াবে। যখন এয়ার হোলটি সামান্য খোলা থাকবে তখন আস্তে, আস্তে ওই শিখার পরিমাণ লুমিনিয়াস থেকে নন লুমিনিয়াস এর দিকে থাকবে এবং এয়ার হোল ফুললি যখন ওপেন থাকবে তখন কিন্তু সেটা নন লুমিনিয়াস ফ্লেমে পরিণত হবে এবং এই এয়ার হোলের উপর নির্ভর করে তোমার এই শিখার উচ্চতা বাড়ানো অথবা কমানো যেতে পারে, অথবা এখানে গ্যাস যে পরিমাণ ছাড়া হয় তার নোভের উপর নির্ভর করে শিখার পরিমাণ বাড়ানো কমানো যেতে পারে। তাহলে তোমরা শিখা সম্পর্কে একটা ধারণা হয়ে গেল। এরপরে তোমাদের রয়েছে বিয়ের দাগের, যেটা মূলত এবারে পরীক্ষায় এইগুলো থেকে নাম্বারিং থাকবে। সেটা দেখো, প্রথমেই বলেছে এক্সপেরিমেন্ট ১ এ টু কাট গ্লাস রড অ্যান্ড গ্লাস টিউব ইনটু 2 ডিফারেন্ট লেংথ। গ্লাস রড কাটা ও গ্লাস নল দুটো আলাদা দৈর্ঘ্যের কাটা। অবশ্যই আশা করছি তোমাদের প্র্যাকটিক্যাল বিদ্যালয়ে হয়ে গিয়েছে। যদি না হয়ে থাকে তাহলে একটু বুঝে রাখো যাতে তোমাদের পরীক্ষাতে লিখতে বা সেখানে জিনিসগুলো বুঝে উঠতে, কাজ করতে সুবিধা হয়। তোমাদেরকে একটি কাঁচের গ্লাস রড দেওয়া থাকবে। যে কাঁচের গ্লাস রডটি বা কাঁচের রডটি যেটা থাকবে সম্পূর্ণ নিরেট, সেই নিরেট রডটাকে ১ম এ কাটতে হবে। কাটার জন্য একটা বিশেষ লোহার দণ্ড থাকবে, তাকে বলা হয় ট্রায়াঙ্গেল ফায়ার। সেই ট্রায়াঙ্গেল ফায়ারটা ঘষা লোহার মতো বা এবড়ো-খেবড়ো। সেই ট্রায়াঙ্গেল ফাইল দিয়ে যেই অংশটিতে কাটতে হবে সেটাকে ভালো করে রেখে শক্ত জায়গায়, তারপরে সেই অংশে ১ বার বা ২ বার সোজা লম্বালম্বিভাবে কিন্তু তোমাকে ওই ট্রায়াঙ্গেল প্লায়ার দিয়ে টানতে হবে। ঘষলে হবে না। একটা নির্দিষ্ট দাগ করে সোজা একবার সামনের দিকে, সোজা একবার পেছনের দিকে করলে দেখবে একটা নির্দিষ্ট জায়গায় দাগ হয়ে যাবে, যাকে বলা হয় মার্কিং দাগ। সেই মার্কিং দাগ হয়ে গেলে তখন কিন্তু দূর প্রান্তে দুটো থাম্ব বা বুড়ো আঙুল রেখে সেই অপর দুটো অংশে জোর দিলে তখন দেখবে ওই গ্লাস রডটি ভেঙে যাবে। ওই গ্লাস রডটি যদি এবড়ো-খেবড়ো থাকে তখন তাকে বুনসেন বার্নারের সাহায্যে স্পিরিট বা ওই এলপিজি ল্যাম্পের সাহায্যে তার সামনের মুখটা পরপর ধরতে হবে এবং ঘোরাতে হবে যাতে সমানভাবে সব জায়গায় তাপ পায়। তখন আস্তে, আস্তে দেখা যাবে ওই শেষ প্রান্তটা যেটা এবড়ো-খেবড়ো ছিল সেটা কিন্তু স্মুথ হবে। সেটাও যদি না করতে পারো তখন কি হয়, ওই ট্রায়াঙ্গেল ফায়ার এর যে এবড়ো-খেবড়ো অংশ, ওই অংশে কিন্তু তোমাদের ওই কাঁচের রডটিকে বা গ্লাস রডটিকে তোমাদের ঘষলে সেটা পরপর ক্ষয়ে, ক্ষয়ে নলের শেষ প্রান্তটা এবড়ো-খেবড়ো থেকে মসৃণ হবে। এটা গেল কাঁচের রডকে কাটার পদ্ধতি। গ্লাস নল বা টিউবের ক্ষেত্রেও সেই একই নিয়ম। যে জায়গায় টিউবটিতে কাটতে হবে দুটো আলাদা, আলাদা দৈর্ঘ্যের কাটার কথা বলেছে। তোমাদের কাটার জন্য লেন্থ বলে দেওয়া থাকবে। আগে স্কেল দিয়ে মেপে নিয়ে সেখানে মার্কার দিয়ে তোমাদেরকে মার্কিং করার পরে সেই বিশেষ জায়গায় ট্রায়াঙ্গেল ফায়ার দিয়ে আ ব সোজা করে একবার এবং পিছনের দিকে আরেকবার টানার পরে যখন দাগ হয়ে যাবে তখন কিন্তু সেটাতে ওই একইভাবে বুড়ো আঙুল দ্বারা তোমাদেরকে দুপাশে চাপ দিলে কিন্তু সেই অংশটুকু কেটে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে এবং তারপরে সেই একই রকমভাবে মসৃণ যদি না থাকে মসৃণ করতে হবে। এইবারে গ্লাস নলকে বিভিন্ন আকারে বাঁকানো, বিভিন্ন কোণে বাঁকানো এবং জেট তৈরি করা তার পদ্ধতি সম্পর্কে জানবো। ওই গ্লাস নল বা কাঁচের টিউব যেটি তোমাদেরকে দেওয়া হবে সেই কাঁচের টিউবকে ১ম এ যে অংশটিতে তুমি বাঁকাতে চাইছো সেই অংশটিকে কি করতে হবে, রোটেট করে, করে ঘুরিয়ে, ঘুরিয়ে ওই বুনসেন বার্নারের ফ্লেমে কিছুক্ষণ রাখতে হবে এবং সেটাকে রোটেট করতে হবে। রোটেট করার সঙ্গে, সঙ্গে দেখবে একটা জায়গায় বা একটা নির্দিষ্ট সময় পরে বুঝতে পারবে যে ওই নলটি তোমার যে কঠিনতা ছিল সেটা হালকা, হালকা যেন মনে হচ্ছে দুমড়ে যাবে। সেই জায়গায় তোমাকে ওখান থেকে সেটাকে নিয়ে এসে একটা হাত সঠিকভাবে দৃঢ়ভাবে ধরে অন্য হাত দ্বারা
কতটা পরিমাণ বাঁকাতে চাইছো, ওই গরম অবস্থায় তাকে কিন্তু বাঁকাতে হবে বুনসেন বার্নারের উপরে রেখে। ওই অবস্থায় হালকা, হালকা করে বাঁকাতে হবে। যদি বাইরে এনে বাঁকাও তখন কিন্তু ওই জায়গাটা নলটা দুমড়ে যেতে পারে। এইজন্য তাপযুক্ত অবস্থাতেই তোমাদেরকে শক্ত করে এক হাত ধরে অপর হাতটাকে বাঁকাতে হবে। যে অ্যাঙ্গেল বলবে ৪৫ ডিগ্রি হোক, ৯০ ডিগ্রি হোক, সেই অ্যাঙ্গেলে তোমাকে বাঁকিয়ে জিনিসটাকে আবার বাইরে এনে কিছুক্ষণ ঠান্ডা করলে সেটা কিন্তু বাঁকানো নলে পরিণত হয়ে যাবে। এরপরে জেট তৈরি করা কিছুই নয়। সেই একই রকমভাবে যেভাবে আমরা ঘুরিয়ে, ঘুরিয়ে ওই টিউবটাকে আমরা তাপ দিয়েছিলাম, সেই একইভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে টিউবটাকে তাপ দেব। একসময় যখন মনে হবে টিউবের ওই যে শক্ত ভাবটা কমে আসছে, তখন কি করব? না, ওই গরমযুক্ত অবস্থায় টিউবটিকে আমরা দুপ্রান্তে দুদিকে সজোরে টানবো। টানলে কি হবে? সেটা পরপর শুরু হয়ে আসবে। এই শুরু হয়ে আসতে, আসতে একসময় কি হবে? দুটো অংশে ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে যদি সেটার মাঝে ছিদ্র না থাকে তাহলে ওই ট্রায়াঙ্গেল ফায়ার দিয়ে কেটে আমাদেরকে এরকম জেটে পরিণত করতে হবে। আশা করি তোমরা জেট তৈরি করার পদ্ধতি সম্পর্কে বুঝতে পারলে। এরপরে কর্কের ছিদ্র তৈরি করা। কর্কের ছিদ্র তৈরি করা, কর্ক ২ ধরনের হতে পারে। একটা তোমাদের ভেলভেটের কর্ক হতে পারে অথবা একটা রাবারের কর্ক হতে পারে। সেই কর্ক করার জন্য এই হাতে যে ধরা কর্ক ব্লোয়ার বলে বা কর্কে ছিদ্র করার একটি বিশেষ যন্ত্র যেটি ধাতব তৈরি, সেই যন্ত্রগুলো বিভিন্ন টিউবের মাপ অনুসারে হয়। সেই বিভিন্ন টিউব তোমাকে যে মাপের টিউব বলবে সেই ব্যাসের তোমাকে ওই বোয়া করা বা ছিদ্র করা কর্কের ওই বিশেষ দণ্ডটি নিতে হবে। দণ্ডটি নিয়ে দুপ্রান্তে সঠিকভাবে তোমাকে ১ম এ কিন্তু দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে সেই ছিদ্রের ওই বোয়ারটি দ্বারা সঠিক জায়গায় তোমাকে সেটাকে লম্বভাবে সোজাভাবে রেখে তাকে ধীরে, ধীরে ওপর থেকে চাপ দিতে হবে এবং ঘোরাতে হবে। ঘোরালে পরপর ছিদ্র হয়ে ওই বিশেষ বোয়ারটা ওই কর্কের ভেতর দিয়ে নিচে নামবে এবং সেই কর্কটা তারপর ছিদ্র হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে কিভাবে কর্কে ছিদ্র করতে হবে। ভিডিওটি কেমন লাগলো বিস্তারিতভাবে মতামত করতে ভুলবে না। যদি আরো এরকম ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তাহলে আবার কোনো একদিন, কোনো এক সময় আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততদিনের জন্য ধন্যবাদ। নমস্কার।